বেশ কয়েকদিন ধরে কমেন্ট বক্সে একটা রিকোয়েস্ট বারবার চোখে পড়ছে, চোখের সামনে ভেসে উঠছে একটা শব্দ, একটা নাম। অনেকেই রিকোয়েস্ট করছো, সামনে পরীক্ষা আছে, একটু বুঝিয়ে দেবেন ম্যাডাম প্লিজ। উপন্যাসটার নাম সুবর্ণলতা, আশাপূর্ণা দেবীর লেখা ট্রিলজি। প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা এবং বকুল কথার দ্বিতীয় খণ্ড এটি। কিন্তু আমি বা বলতে বসে কি বলবো? সুবর্ণলতার কথা যখন বলতে যাব তখন শুরুটা তো করতে হবে সত্যবতীর থেকে, কারণ সুবর্ণলতা যে তার মায়ের অংশ। সুবর্ণলতার সমগ্র জীবনটা পরিব্যাপ্ত হয়ে রয়েছে সত্যবতীর প্রেরণা, তার অনুশাসন, তার আদর্শ এবং ন্যায়নীতির দ্বারা। সুবর্ণলতা নামটা কি সুন্দর না? সোনা দ্বারা নির্মিত একটি লতানো গাছ। আচ্ছা, লতানো গাছের তো বেড়ে ওঠার জন্য একটা ভিত্তি লাগে, একটা আশ্রয় লাগে। সুবর্ণলতা তার সমগ্র জীবন ধরে পেয়েছিল সেই আশ্রয়। চলো আজকে অনেকগুলো প্রশ্নের উত্তর খুঁজি। মানিপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আজকে একটা উপন্যাস নিয়ে আলোচনা করব। উপন্যাসটির নাম সুবর্ণলতা। অনেকেই উপন্যাসটার সঙ্গে হয়তো পরিচিত, কারণ একসময় বাংলার একটি বিখ্যাত চ্যানেলে হৈ হৈ করে একটি সিরিয়াল চলেছিল এই একই নামে, এই একই ঘটনাকে কেন্দ্র করে। কিন্তু সিরিয়ালে দেখা আর লেখিকার কথায়, তার ভাষায় পড়ে সেই বিষয়টির তাৎপর্য অনুধাবন করা, দুটো যে সম্পূর্ণ ভিন্ন। অদ্ভুত রোমাঞ্চ, অদ্ভুত ফিলিংস সমগ্র উপন্যাসটির পাতায় পাতায়। ওই যে বললাম, সুবর্ণলতার কথা বলতে গেলে আগে বলতে হবে সত্যবতীর কথা। সত্যবতী প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের নায়িকা, সুবর্ণলতার মা। তার থেকেও বড় কথা, এই সুবর্ণলতা বা সত্যবতীর ইতিকথা আমাদেরকে জানাচ্ছে কে? তাদের আরেকটি পরবর্তী প্রজন্ম, সে বকুল, সে সুবর্ণলতার একদম শেষ বয়সের সন্তান। তিনটি মা মেয়ের কাহিনী পর্যায়ক্রমে রচনা করেছিলেন আশাপূর্ণা দেবী অপূর্ব বাক্য বিন্যাসে। শুধুমাত্র তিনটি মা মেয়ের কাহিনী নয়, গাঁথা রয়েছে তিনটি যুগ, মেয়েদের লড়াইয়ের যুগ। সুবর্ণলতা উপন্যাসে কি নেই? শুধু কি মেয়েদের অন্তঃপুরের চিত্র? বহির্জগতের আলোড়ন আন্দোলন নেই এই উপন্যাসে? নেই স্বদেশী আন্দোলনের কথা? নেই কি নারীদের অবগুণ্ঠনবতী অন্তঃপুরবাসিনী থেকে বেরিয়ে এসে শিক্ষায় দীক্ষায় আলোকোজ্জ্বল সমাজে উন্মিলিত হওয়ার, জাগরিত হওয়ার কথা? কি নেই? তাই বললাম, কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব আমি নিজেই জানি না। তবুও চলো ভাবনা চিন্তা এবং আবেগের এই অগোছালো বিষয়বস্তুগুলোকে একটু গুছিয়ে নিয়ে তোমাদের কাছে পরিষ্কার করার চেষ্টা করি সুবর্ণলতার ইতিবৃত্ত। যে সুবর্ণলতার কাহিনী শুরু হয়েছিল একটি দক্ষিণের বারান্দার আবদার দিয়ে। উপন্যাসটি শুরু হচ্ছে এইভাবে যে সুবর্ণলতা সে তার সারা জীবনে কি চেয়েছে বা কি চেয়ে পায়নি তার ব্যাখ্যা বিশ্লেষণ করতে বসেছেন লেখিকা। তিনি বলছেন তার স্বামীর কাছে একটাই আবদার ছিল সুবর্ণর। 13-14 বছরের ভর যৌবনবতী সুবর্ণ তার স্বামী প্রবোধের কাছে একটি দক্ষিণের বারান্দা চেয়েছিল আলো হাওয়া বাতাসপূর্ণ একটি খোলামেলা ঘর। সেই ঘর কি আদৌ কোনোদিনও সুবর্ণর ভাগ্যে জুটেছিল? এই রকম প্রশ্ন, আর সেই প্রশ্নের উত্তর দিতে দিতে সমগ্র উপন্যাসটিতে একটির পর একটি অধ্যায়কে উন্মোচিত করেছেন আমাদের সামনে লেখিকা আশাপূর্ণা দেবী। তাই বোধহয় উপন্যাসটি এত আকর্ষণীয় হয়ে উঠেছে পাঠকের কাছে। সুবর্ণলতা সত্যবতীর একমাত্র মেয়ে। সেই সত্যবতী যে কিনা ছোট্টবেলা থেকেই কি, কেন, কেন করতে নেই, কেন করতে হয় ইত্যাদি প্রশ্নের বহরে জর্জরিত করে তুলত তার বাবা মা সহ পরিবারের সবকটি ব্যক্তিকে। প্রকৃতপক্ষে যুক্তিগ্রাহ্যতা সত্যবতীর রক্তে ছিল। সেই সত্যবতীর একমাত্র মেয়ে সুবর্ণলতা। যে মা নিজে সর্বদা বিদ্যা বুদ্ধি শিক্ষার আবহে নিজেকে লালিত করতে চেয়েছেন, সেই মা তার একমাত্র কন্যার জন্য ঠিক কোন ভবিষ্যৎটা বেছে রাখতে পারে বলে তোমাদের মনে হয়? নিশ্চয়ই সুবর্ণ নির্মিত ভবিষ্যৎ তিনি ভেবেছিলেন সুবর্ণলতার জন্য। সুবর্ণলতা বড় হবে, লেখাপড়া শিখবে, 5 জনের একজন হবে, মানুষের মতো মানুষ হবে। তাই তিনি তাকে ভর্তি করে দিয়েছিলেন কলকাতার বিখ্যাত মেয়েদের স্কুল বেথুন স্কুলে। হ্যাঁ, বর্তমানে যে বেথুন স্কুল এবং বেথুন কলেজ রমরমিয়ে চলছে, সব জায়গায় যার নাম প্রসিদ্ধি পাচ্ছে, সেই বেথুন স্কুলের কথা আমি বলছি। সেই যুগে সবেমাত্র মেয়েদের লেখাপড়া শুরু হয়েছে, বেথুন স্কুল স্থাপিত হয়েছে। সেই স্কুলে সুবর্ণলতাকে ভর্তি করে দিয়েছিলেন তার মা সত্যবতী। কিন্তু সুবর্ণলতার কপালে কি মানুষ হওয়া হলো? তার কারণ মধ্যপথ থেকেই তাকে ছিনিয়ে নিয়ে চলে গেল তার অদৃষ্ট, তার দুর্গ্রহ, যে কথাটা বারবার উপন্যাসে ঘুরিয়ে ফিরিয়ে বলেছে সুবর্ণলতা। তার কপালটাই খারাপ। কপাল খারাপ না হলে ওই রকম মায়ের সান্নিধ্য থেকে মাত্র 9 বছর বয়সে তাকে তার ঠাকুমা এবং বাবা ছিনিয়ে নিয়ে গিয়ে মুক্তকেশীর মতো এক দুর্দণ্ড প্রতাপ
পিছিয়ে পড়া অদ্ভুত মানসিকতার ব্যক্তির বাড়িতে তার মেজ ছেলের বউ করে পাঠিয়ে দিতে পারেন? হ্যাঁ, এটাও ঘটল। সত্যবতী, যে কিনা নারী মুক্তি, নারী স্বাধীনতার পথের দিশারি, তার মেয়ে সুবর্ণলতার বিয়ে হয়ে গেল মাত্র 9 বছর বয়সে। সত্যবতীর অমতে। সত্যবতী জানতেও পারল না তার মেয়ের জীবনে কি ভয়ঙ্কর দৈব দুর্বিপাক নামিয়ে আনলেন খোদ তার বাবা নবকুমার। এই দুঃখে জর্জরিত হয়ে সত্যবতী গৃহত্যাগ করলেন। সংসার ত্যাগিনী হলেন সেই যুগের এক সামান্য নারী সত্যবতী। না, সংসার ত্যাগ করে চলে যাওয়ার পর তাকে বোধহয় আর আমরা সামান্য বলতে পারি না। তিনি অসামান্যা, তিনি তার নিজ ব্যক্তিত্বের বলে বলিয়ান। সেই সত্যবতী সংসার ছেড়ে চলে গেলেন তার মেয়ে সুবর্ণকে এইভাবে তার অমতে মাত্র 9 বছর বয়সে বিবাহ দিয়ে দেওয়ার অভিযোগে, বা বলা যায় অপরাধে। তিনি তার স্বামীর মুখ দর্শন করলেন না আমৃত্যু। তিনি কাশীবাসী হলেন প্রায় ভর যুবতী বয়সে। কাশীতে ছিলেন তার বাবা রামকালী। বাবার কাছেই একমাত্র তার সমস্ত প্রশ্নের উত্তর তিনি পাবেন, এই আশা ছিল সত্যবতীর মনে। আর সত্যি সত্যি সেখানে গিয়ে নিজ পরিচিতি অবশেষে গড়ে তুলতে পেরেছিলেন সত্যবতী। সত্যবতীরও তো বিবাহ হয়েছিল মাত্র 8 বছর বয়সে। তার পিতা গৌরী দান করেছিলেন তাকে, কিন্তু তবুও সত্যবতীর যে অবাধ ব্যক্তিত্বের জয়যাত্রা তাকে আটকে রাখতে পারেনি কেউ। তাই কাশীতে গিয়ে নিজে একটি মেয়েদের স্কুল খুলেছিলেন তিনি। সমস্ত মেয়েদেরকে শিক্ষা দেওয়ার দায়িত্ব তুলে নিয়েছিলেন নিজের হাতে। কিন্তু তার নিজের মেয়ে সুবর্ণলতা, তাকে বোধহয় আর মানুষের মতো মানুষ করা হলো না সত্যবতীর পক্ষে। এই পরাজয়, এই গ্লানি সারা জীবন কুড়ে কুড়ে খেয়েছে তাকে। একটা সুবর্ণকে হারিয়ে তিনি অজস্র সুবর্ণ খুঁজে নিয়েছেন বাংলার পথে ঘাটে। তাই তো মেয়ে স্কুল খুলে মেয়েদের জয়যাত্রার দিকে এগিয়ে দেওয়ার উদ্দেশ্যে কর্মভার গ্রহণ করেছেন তিনি। এদিকে সুবর্ণর কি হলো? মাত্র 9 বছর বয়সে মুক্তকেশীর মতন দজ্জাল, সংকীর্ণ মনস্ক, একদমই পুরাতন প্রথা কুসংস্কারে ডুবে থাকা শাশুড়ির হাতে পড়ে কি অবস্থা হলো সুবর্ণর? সে কি নিজের ব্যক্তিত্ব, নিজের আদর্শ মেলে ধরবার সুযোগ পেল? এই প্রশ্ন গোটা উপন্যাসে তাড়া করিয়ে বেরিয়েছে সুবর্ণকে, সঙ্গে পাঠককেও। সেইভাবে হয়তো নিজের ব্যক্তিত্বের বিকাশ করে ওঠা সুবর্ণর পক্ষে সম্ভব হয়নি। তার মা যেভাবে তাকে চেয়েছিলেন মানুষের মতো মানুষ করে তুলতে, পাশের পড়া পড়াতে, এন্ট্রান্স পরীক্ষা দেওয়াতে, বা অন্যান্য মেয়েদের মতো কলেজ ইউনিভার্সিটির পাঠ পড়াতে, সেটা হয়তো সুবর্ণের পক্ষে গ্রহণ করা সম্ভব হয়নি। কিন্তু নিজের সমগ্র জীবনটাকে লড়াইয়ের ময়দান বানিয়ে তুলেছিল সুবর্ণ মায়ের সেই শিক্ষা এবং আদর্শের হাত ধরে। এবার চলো উপন্যাসের চরিত্রগুলো সম্পর্কে তোমাদেরকে কিছু পরিচয় দিয়ে রাখি। মুক্তকেশী সুবর্ণ শাশুড়ি মা, যার অনেকগুলি সন্তানের মধ্যে 4টি হচ্ছে পুত্র সন্তান, সুবোধ, প্রবোধ, প্রভাস এবং প্রকাশ, যাদেরকে তিনি ভালোবেসে শুভ, পেব, পেকা ইত্যাদি নামে ডেকে থাকেন। এছাড়াও তার বেশ অনেকগুলি কন্যা সন্তানও রয়েছে, যাদের মধ্যে সুবর্ণর সমজুরিও বেশ কিছু কন্যা বাড়িতে রয়েছে। তাদের মধ্যে অনেকেরই আবার বিবাহ হয়ে গেছে ভিন্ন ভিন্ন জায়গায়। এই ভরভরন্ত সংসারে মেজ বউ অর্থাৎ প্রবোধের বউ হয়ে প্রবেশ ঘটে সুবর্ণর। তার তখন একটাই নাম, একটাই পরিচয়, সে এই বাড়ির মেজ বউ। বাড়ির রীতিনীতি, সংস্কার কুসংস্কার মেনে চলাটাই তার একমাত্র কর্তব্য। এ বাড়ির পুরুষ মানুষরা মেয়েদের মানুষের মধ্যে গণ্য করে না। বাড়িতে তো অন্য বউয়েরাও রয়েছে, বড় বউ উমা শশী, সেজ বউ গিরিবালা বা ছোট বউ বিন্দু। কই এদের তো কোনো অসুবিধা হয় না, যত অসুবিধা শুধু সুবর্ণর বেলা। সুবর্ণ প্রকৃতপক্ষে মানুষের এই অবমাননা সহ্য করতে পারে না, কারণ তার দেহে যে প্রবাহিত হচ্ছে সত্যবতীর রক্ত। মাতৃ ঋণ কি এত সহজে শোধ হয়? যদিও শ্বশুরবাড়িতে প্রবেশ করা ইস্তক সুবর্ণকে সারা জীবন শুনতে হয়েছে তার মা একটি কলঙ্কিনী নারী, কারণ তার মা সংসার ত্যাগিনী। তার মায়ের নামে নিন্দা মন্দ শুনতে শুনতে কখনো যে ছোট্ট সুবর্ণর মনে হয়নি যে সত্যি তার মা কেন এমন, তার মা কেন এত খারাপ, তার মা কেন এত নিষ্ঠুর, তা বললে কিন্তু মিথ্যে বলা হবে। অর্থাৎ সুবর্ণও মনে মনে তার মাকে দুষেছে বইকি। কখনো কখনো তার মায়ের নিষ্ঠুরতায় মনে মনে তাকে অভিসম্পাত করেছে, ভেবেছে যে সবার মা তো কত সহজ সরল ভালো, তাহলে সুবর্ণর মা কেন এমন হলো। পরবর্তীকালে নিজের জীবন দিয়ে সুবর্ণ অনুভব করেছে সেই মাকে, সেই মায়ের ব্যক্তিত্বকে। প্রকৃতপক্ষে সকলে তো আর গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে চলতে পারে না, কেউ কেউ নিজের চলবার পথ নিজে খুঁড়ে নেয়। সেই দলেরই একজন ছিলেন সত্যবতী, এবং তারই সন্তান সুবর্ণর মধ্যে দিয়ে সেই পথটাই আরও পরিব্যাপ্ত হয়েছে পরবর্তীকালে।
সুবর্ণ এই বাড়ির মেজ বউ হলেও তার ধৃষ্টতার কোনো সীমা পরিসীমা নেই। অন্য বউরা যেখানে শাশুড়ি মুক্তকেশীর কথায় ওঠে বসে এবং তাকে দেখলেই ভয়ে জড়সড় হয়ে যায়, সেখানে সুবর্ণ কথায় কথায় তার সঙ্গে তর্ক করে। যেখানেই কোনো যুক্তিহীনতা সে দেখতে পায়, যেখানেই দেখতে পায় মানবতার অপমান, সেখানেই সে মুখ খুলে কথা বলে। এই যুক্তিনিষ্ঠ ব্যক্তিত্বময়ী স্বভাবের সঙ্গে সুবর্ণ চরিত্রে যুক্ত হয়েছিল আরেকটি বদগুণ, সেটা হলো তার কৌতুকপ্রিয়তা। সুবর্ণ মজা করতে ভালোবাসে, হাসতে ভালোবাসে, খোলা মুক্ত আকাশের নিচে দাঁড়াতে ভালোবাসে ঘোমটা খুলে, আলো হাওয়া বাতাসকে গ্রহণ করতে ভালোবাসে সমগ্র দেহ দিয়ে। এগুলোও তো কোনো ভদ্রবাড়ির মেয়েকে মানায় না, অন্তত প্রবোধের মতো সন্দেহবাতী কামুক প্রকৃতির স্বামীর চোখে তো নয়ই। সেই কারণে সুবর্ণকে কথায় কথায় খোঁটা শুনতে হয়, সুবর্ণকে কথায় কথায় কেলেঙ্কারির সাক্ষী হতে হয়। মুক্তকেশীর মতো তার শ্বশুরবাড়ির লোকেরা মনে করে সমস্ত কেলেঙ্কারির নায়িকা একা সুবর্ণ, আর সুবর্ণ ভাবে এরা কেন এত ছোট মনের, এরা কেন কথায় কথায় দাঙ্গা হাঙ্গামা ঝগড়াঝাঁটি চিৎকার চেঁচামেচি করতে পছন্দ করে। কে জানে বাবা, এরা ছোট্ট ব্যাপারকে ছোট্ট ব্যাপার বলে উড়িয়ে দিতে জানে না, এরা মহৎ কাজ উদার মন নিয়ে করতে পারে না। কাজেই সুবর্ণর সঙ্গে এদের মনে মেলে না, আর যার সঙ্গে মন মেলে না তার সঙ্গে ঘর করা যে কি দুঃসহ কষ্টের, সেটা একমাত্র সুবর্ণর মতো বাংলাদেশের সেই সমস্ত শতকোটি মেয়েরা জানে যাদেরকে এই পরিস্থিতিতে দিন রাত ঘর সংসার করতে হচ্ছে। প্রকৃতপক্ষে মনের মিল নেই এমন মানুষদের সঙ্গে এক ছাদের নিচে থাকা খুবই কষ্টকর। সুবর্ণর গোটা জীবনটা তারই জ্বলন্ত নিদর্শন। নতুন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে প্রবেশ করার পর থেকেই সুবর্ণ নাকি একের পর এক কেলেঙ্কারি করে চলেছে। কোন দিন এক সমবয়সী ননদের কাছে দেওর এবং ননদদের নাম নিয়ে মশকরা করায় সুবর্ণর বিরুদ্ধে বিরাট বড় কোর্ট বসে গেছিল বাড়িতে। সুবর্ণকে নিয়ে বিচার হবে, এই রকম বিচার ব্যবস্থা সুবর্ণকে নিয়ে বারবারই হয়েছে, কিন্তু একবারও সুবর্ণর দোষ প্রত্যক্ষভাবে পাঠকের চোখে অন্তত ধরা পড়েনি, ধরা পড়েছে একমাত্র তার শ্বশুরবাড়ির মানুষগুলোর চোখে। সুবর্ণ বই পড়তে ভালোবাসে, সুবর্ণ রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ে লুকিয়ে চুরিয়ে, সেটা তার মস্ত দোষ। প্রবোধ সেই অপরাধে তার বই টেনে ফেলে দিয়েছে, পায়ে মারিয়ে দুমড়ে ধ্বংস করে দিয়েছে সেই বিদ্যা বুদ্ধির অবলম্বনটুকুকে। সুবর্ণ ক্ষতবিক্ষত হয়েছে, দুঃখিত হয়েছে, কিন্তু হাল ছাড়েনি। আবার লুকিয়ে চুরিয়ে পাশের বাড়ির বড় যা জয়াবতীর থেকে সংগ্রহ করেছে বই। এই বই যে তার বেঁচে থাকার আলো, বই ছাড়া সে বাঁচবে কেমন করে? বই বহির্জগতের সঙ্গে অন্তর্জগতের সম্পর্ক স্থাপন করে, তাই সুবর্ণলতা পত্র পত্রিকা বই খবরের কাগজ না পড়ে থাকতে পারে না। মেয়ে মানুষের আবার এত সব, লাট সাহেব হবে নাকি, ব্যারিস্টার হবে, বাড়ির অন্যান্য মেয়েরা তার আড়ালে তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে। সুবর্ণ জানে এসব, তবুও সাধ্যমতো সংসারের কাজ করে সে, সকলের সঙ্গে ভালোভাবে কথা বলে, প্রয়োজনে অপ্রয়োজনে সকলের উপকার করে। আমরা দেখি সমগ্র উপন্যাস জুড়ে সুবর্ণর মতো উদার চরিত্র আর একটাও খুঁজে পাওয়া যায় না মুক্তকেশীর সংসারে। সুবর্ণ সংসারের অর্থনৈতিক দায়ভার অনেকটাই তুলে নেয় নিজ কাঁধে। যেহেতু তার স্বামী ভালো রোজগার করে, তাই তার স্বামীকে বলে বলে শাশুড়ির হাতে হাত খরচ যোগায় সুবর্ণ। যে কোনো উৎসব অনুষ্ঠানে বড় বড় অর্থনৈতিক দায়ভারগুলো প্রবোধকে নিতে বাধ্য করে সুবর্ণ। সুবর্ণের পয়সা কড়ির প্রতি হাহাকার নেই, সুবর্ণর মনে লোভ নেই, ক্ষুদ্র স্বার্থ চিন্তা সুবর্ণর মাথাতেই আসে না। নিজের জন্য যদি একখানা কাপড় সে কেনে, তাহলে বাড়ির সকলের জন্য একটা করে নতুন কাপড় কিনিয়ে তবে সে ছাড়ে তার স্বামীকে। শাশুড়ি তীর্থক্ষেত্রে যাবে, তার টাকা কে জোগাবে? কেন, সুবর্ণ আছে তো। বাড়ির ছোট মেয়ের বিবাহ হবে, সকল ভাইয়েরা যখন সেই বিবাহের টাকা কিভাবে জোগাড় হবে এই নিয়ে চিন্তায় আকুল, তখন সুবর্ণ এগিয়ে এসে বলে তার সমস্ত গহনা, শাড়ি, বেনারসি সমস্ত সে দিয়ে দিতে রাজি আছে তার ননদকে। এত বড় মন তার, তবু সে তার পরিবারের কারোর কাছে মর্যাদা পায় না। সর্বদাই তার নামে কূটনীতি, রাজনীতি এবং তাকে নিয়ে মন্দ কথা বলতেই সকলে ব্যস্ত। কারণে অকারণে তাকে কাজে লাগায় সবাই, কিন্তু মর্যাদা দেওয়ার বেলা ভুলে যায় সকলে তাকে। তবুও বলবো, উপন্যাসের মধ্যবর্তী কোনো কোনো চরিত্র অল্প সময়ের জন্য হলেও চিনতে পেরেছিল সুবর্ণলতাকে। তার মধ্যে একজন তার ননদ সুবালা। এই সুবালা চরিত্রটা উপন্যাসে খুব সুন্দর করে নির্মিত। সে সহজ সরল গ্রাম্য বধূ, গ্রামে বিয়ে হয়েছে বলে এবং তার স্বামীর অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয় বলে তার নিজের বাপের বাড়ির লোকেরাই তাকে খুব একটা পাত্তা দেয় না। তার পরিবারকে সহজে নিতা নেমন্তন্ন করা হয় না। গ্রাম থেকে গোষ্ঠীশুদ্ধ এসে তাদের ঘাড়ে বসে গিলবে, এই ভাবনাটাই তাদের কাছে বিরক্তিকর। প্রকৃতপক্ষে যে ননদগুলির বেশ বড় লোকের বাড়িতে বিয়ে হয়েছে, তাদেরকে বাপের বাড়িতে এনে বসানোর ব্যাপারে বা তাদেরকে খুব আদর আপ্যায়ন করার ব্যাপারে সকলে তৎপর। তাদের মধ্যে একজন হচ্ছে সুরাজ।
সুরাজের বিরাট বড় লোকের ঘরে বিয়ে হয়েছে, তাই সুরাজকে বাপের বাড়িতে এনে আদর আপ্যায়ন করতে তাদের বাধে না। কিন্তু সুবালার বেলা ঘটে ঠিক উল্টোটা, তাকে বাপের বাড়ির কেউ খুব একটা পছন্দ করে না। কিন্তু একদা সুবর্ণ সুযোগ ঘটেছিল সুবালার বাড়িতে যাওয়ার, সে এক অন্য ইতিহাস। শহর জুড়ে তখন প্লেগের দাপাদাপি, কখন কার কি হয় কেউ জানে না, ইঁদুর দেখলেই সবাই ভয়ে দৌড়ে পালাচ্ছে। সেই প্রেক্ষাপটে সুবর্ণর বাড়ির সমস্ত পুরুষ মানুষরা একযোগে ঠিক করলো বাড়ির মহিলাদের এবং বাচ্চাদের এই শহর কলকাতায় আর রাখা যাবে না। যাকে যেখানে পারা গেল পাঠিয়ে দেওয়া হলো। কেউ আশ্রয় পেল নিজের বোনের বাড়িতে, কেউ বা নিজের বাপের বাড়িতে, কেউ বা অন্য কোনো আত্মীয় পরিজনের বাড়িতে। সুবর্ণর যেহেতু বাপের বাড়ির বালাই নেই, তাই তাকে নিয়ে যাওয়া হলো তার একটি ননদ সুবালার গ্রামের বাড়িতে। এই সুবালার গ্রামের বাড়িতে এসেই কিছুদিনের জন্য হলেও মুক্তির নিঃশ্বাস ফেলেছিল সুবর্ণ। গ্রামের খোলা উন্মুক্ত আবহাওয়ার জন্যই শুধু নয়, সুবালাদের বাড়ির প্রত্যেকটি মানুষের মধুর ব্যবহারে মুগ্ধ হয়েছিল সুবর্ণ। সুবালার শাশুড়ি মা ফুলেশ্বরী অত্যন্ত ভদ্র নম্র একটি বয়স্ক মানুষ। তিনি রাত দিন বসে কাঁথায় নকশা তোলেন, এবং নকশা যাতা বিষয়ের তোলেন না, সেখানে তিনি পুরাণের কাহিনী, যশোদা এবং কৃষ্ণের লীলা, বিভিন্ন পৌরাণিক গল্পকে কাঁথার মধ্যে সূচের মধ্যে সুতোর সাহায্যে এঁকে এঁকে ফুটিয়ে তোলেন। একজন বয়স্ক মানুষ কত শিল্প নিপুণ হতে পারেন, একজন বয়স্ক মানুষ কত মধুর স্বরে তার বৌমার সঙ্গে কথা বলতে পারেন, এসব দেখে সুবর্ণলতার প্রাণ জুড়ায়। সুবালা যদিও দরিদ্র ঘরের বৌমা, তবুও সে যেন ঐশ্বর্যময়ী। তার সংসারে আর কিছু না থাক, স্বাধীনতা আছে, শান্তি আছে, স্বামী শাশুড়ি সবাইকে নিয়ে থাকার একটা অনাবিল আনন্দ আছে। এই আনন্দ সুবর্ণকে অভিভূত করে। তার সঙ্গে এসে জোটে আর একজন মানুষ, তিনি অম্বিকা। তিনি সম্পর্কে সুবালার দুঃসম্পর্কের দেওর। এই দেওরটি আবার স্বদেশী করেন। তখন স্বদেশী আনার ধুম সমগ্র ভারতবর্ষ জুড়ে চলছে। ব্রিটিশ সরকার আর বেশি দিন যে ভারতবর্ষে রাজত্ব করতে পারবে না, এই বার্তা ছড়িয়ে পড়েছে জনমানসে। জনগণ চাইছে ব্রিটিশ সরকারকে তাড়াতাড়ি দেশ থেকে উৎখাত করতে। তার প্রথম পদক্ষেপ বিলিতি দ্রব্য বর্জন। সুবর্ণও সেই পথে সামিল হয়। তার বাড়ির লোকগুলির আচার আচরণ বড় অদ্ভুত। যেখানে বাড়ির ঝি এসে বলছে যে বিলিতি কাপড় আমরা পরবো না, অর্থাৎ নিম্নবিত্ত সমাজের মানুষও সচেতন হয়েছে। উচ্চবিত্ত সমাজের মানুষ তো তার আগেই সচেতন হয়েছিল, নবজাগরণ ঘটে গেছে রীতিমতো কলকাতায়। তখন মধ্যবিত্ত একটা নিম্ন মানসিকতা দেখানো হয়েছে সুবর্ণলতার পরিবারের ব্যক্তিবর্গের মধ্যে। শুধুই কি সুবর্ণলতার পরিবার, এরকম পরিবার কি কলকাতার আনাচে কানাচে অসংখ্য ছড়িয়েছিল না, যারা নিজেদের ক্ষুদ্র স্বার্থ চিন্তা ছাড়া আর কিছুই জানতো না? সমগ্র দেশে যা হচ্ছে হোক, আমরা আমাদের ক্ষুদ্র স্বার্থ বুদ্ধি নিয়েই থাকবো, এটাই ছিল তাদের একমাত্র কাম্য বিষয়। সুবর্ণলতার বাড়ির প্রত্যেকটি মানুষ এই স্বদেশী আনার যে আবহাওয়া, সেটাকে ব্যঙ্গ বিদ্রুপ করে। তারা বলে ব্রিটিশরা হচ্ছে দেশের রাজা, তাদের আবার তাড়ানো যায় নাকি, যত সব ধ্যাসটামো। এবং যারা স্বদেশী করে তাদেরকেও তারা দু চক্ষে দেখতে পারে না। এইসব স্বদেশী আনাতে হাওয়া দিয়ে শেষে কি জেলে যাব? প্রবোধ থেকে শুরু করে তার প্রত্যেকটি ভাইয়ের এই একই বাক্য, একই উক্তি। সুবর্ণলতার গায়ের চামড়া জ্বালা করে। সে ভাবে এরা কি নির্লজ্জ, নিজের দেশকেও এরা ভালোবাসে না, কি ক্ষুদ্র স্বার্থ চিন্তা এদের। সেই সুবর্ণলতা যখন অম্বিকার মতো একটা মানুষের সাহচর্য পায়, যে কিনা স্বদেশী করে, যে দেশের জন্য লড়ছে, দেশকে স্বাধীন করাবার মন্ত্রে যে দীক্ষিত হয়েছে, তার কাছে গিয়ে দুদণ্ড কথা বলতে চায় সুবর্ণর হৃদয়। এবং সুবর্ণ যায়ও তাই। অম্বিকার কাছে গিয়ে তার লেখা পদ্য পড়ে সে, তার সঙ্গে স্বদেশী আনার কথা বলে, দেশের দশের কথা বলে। প্রকৃতপক্ষে সুবর্ণলতা তার সারা জীবন ধরে শুধুমাত্র দুটো মনের কথা বলবার মতো মানুষ খুঁজে গেছে, যে সুবর্ণকে বুঝবে, যে সুবর্ণর অন্তর্গত শিক্ষা দীক্ষা চেতনা আদর্শ ন্যায় নীতি ইত্যাদিকে জানবে নিজের মতো করে। যেখানেই সেরকম লোক পেয়েছে সুবর্ণ, সেখানেই সে ছুটে গেছে, তার সঙ্গে কথা বলতে চেয়েছে, নিজের হৃদয়কে উন্মুক্ত করতে চেয়েছে আরেকটি সমমনস্ক হৃদয়ের কাছে। কিন্তু এই ভাবনাটা প্রবোধের কাছে ব্যঙ্গবিদ্রুপপূর্ণ। প্রবোধের দৃষ্টি নোংরা। প্রবোধ সবসময় ভাবে এই বোধহয় তার স্ত্রী পরপুরুষের দিকে নিজের মন দিয়ে ফেললো, এই বোধহয় কোনো পরপুরুষকে তার ভালো লেগে বসলো। আসলে সুবর্ণ যে প্রবোধকে ভালোবাসে না বা পছন্দ করে না, সেটা বুঝতে প্রবোধের বিন্দুমাত্র অসুবিধা হয় না। কারণ সুবর্ণ প্রতি মুহূর্তে ভাবে এই লোভী, স্বার্থপর, নির্লজ্জ, কামুক প্রকৃতির মানুষটা কিনা আমার স্বামী, এর সঙ্গে কিনা আমাকে সারা জীবন কাটাতে হবে। সেই ব্যঙ্গ, সেই বিদ্রুপ, সেই তীক্ষ্ণ চোখের দৃষ্টি প্রবোধের মতো নির্বোধ লোকও বোঝে, এবং সে এটা ফিল করে যে তার স্ত্রী তাকে ভালোবাসে না। কিন্তু কেন ভালোবাসে না, এই প্রশ্নটা কখনো প্রবোধের মনে জাগে না। সে এমনই একটি মানুষ, সে ভাবে স্বামীকে ভালোবাসা স্ত্রীর কর্তব্য, এবং স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা বা স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা বলতে প্রবোধ একটা জিনিসকেই বোঝে, সেটা হলো রাত্রিকালীন দৈহিক সুখ।
প্রবোধের কাছে স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসার এর থেকে উৎকৃষ্ট নিদর্শন আর কি হতে পারে, যার ফলস্বরূপ বছর বছর সুবর্ণলতাকে আতুর ঘরে ঢুকতে হয়। তার চেহারা ভেঙে পড়ে, স্বাস্থ্য ভেঙে পড়ে, তার মন দ্বিধাদীর্ণ হয়, ক্ষতবিক্ষত হয় প্রতিনিয়ত, রক্তক্ষরণ হয় শুধু শরীরে নয় মনেও। কিন্তু কার কাছে যাবে সুবর্ণ? কোথায় গিয়ে তার মনের কথা বলবে? নিজের ঘরের ভেতরের রাত্রের অন্ধকারের ওই বৈবাহিক যে নাটকের দৃশ্য, সেটাকে দরজার বাইরে নিয়ে গিয়ে উন্মুক্ত করবে? তার থেকে ছোট ছোট যা বা ছোট ছোট সংসারে যে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা রয়েছে তাদের কাছে নিচু হবে? আর কত লোক হাসাবে সুবর্ণ? সুবর্ণ আর পেরে ওঠে না, ধিক্কার দেয় সে নিজের স্বামীকে, তার কামুক প্রবৃত্তিকে। কিন্তু প্রবোধ এইসব বোঝে না। প্রবোধ বোঝে তার স্ত্রীর তাকে পছন্দ নয়, নিশ্চয়ই তাহলে পরপুরুষের দিকে টান আছে। এবং এই পরপুরুষের দিকে টান যে শুধুমাত্র মনের মিল খোঁজার টান, সেই বোধটুকুও প্রবোধের নেই। তাই অম্বিকার সঙ্গে সুবর্ণর কথা বলাকে বা অম্বিকার কাছে গিয়ে দেশের কথা বলাকে প্রবোধ ব্যঙ্গ বিদ্রুপে জর্জরিত করে। সুবর্ণর চরিত্র নিয়ে প্রশ্ন তোলে প্রবোধ। এটাই কি একবার? সমগ্র উপন্যাস জুড়ে বারবার কি প্রবোধ এই একই কাজ করেনি? যখনই সুবর্ণ নিজেকে উন্মুক্ত করতে চেয়েছে, যখনই সুবর্ণ লেখাপড়া করতে চেয়েছে, যখনই সুবর্ণ জ্ঞান বুদ্ধি বিদ্যার প্রতি নিজের আকর্ষণ অনুভব করেছে এবং বলতে চেয়েছে সেটা প্রবোধের কাছে, ততবারই প্রবোধ তাকে একটাই বাক্যবাণে জর্জরিত করে চুপ করিয়ে দিয়েছে। সেটা হলো, তুমি চরিত্রহীন, তুমি কলঙ্কিনী, তোমার শরীরে ওই মায়ের রক্ত প্রবাহিত হচ্ছে না যে মা সংসার ত্যাগিনী। মায়েরও চরিত্র খারাপ, মেয়েরও চরিত্র খারাপ। সরাসরি এইরকম উক্তিও প্রবোধ করতে ছাড়েনি। আর সুবর্ণ কি করেছে? শুধু কি তার দু চোখ দিয়ে অগ্নিবর্ষণ হয়েছে? শুধু কি সে রাগে ঘেন্নায় জর্জরিত হয়ে গিয়ে দেয়ালে মাথা ঠুকেছে? না, শুধু এটুকুই করে ক্ষান্ত হয়নি সুবর্ণ। সুবর্ণ প্রতিবাদ করেছে, ধিক্কৃত করেছে, ওই নির্লজ্জ স্বামীকে বারবার কথার চাবুকে জর্জরিত করেছে। কিন্তু প্রবোধ সত্যিই বোধহয় নির্বোধ। তাই পর মুহূর্তেই যেই রাতের অন্ধকার ঘনিয়ে এসেছে, নিজের দৈহিক কামের তাড়নায় সে আবার এসে সুবর্ণলতার হাতে পায়ে ধরেছে। প্রকৃতপক্ষে সুবর্ণলতার দেহটা ভোগ করাই প্রবোধের জীবনের একমাত্র লক্ষ্য। সুবর্ণলতার মনের সন্ধান সে কোনোদিনই পায়নি। আসলে তার মতো বুদ্ধিহীন মানুষের পক্ষে সুবর্ণলতার মতো স্ত্রীর মনের সন্ধান পাওয়াটা বোধহয় কোনোদিনই সম্ভব নয়। তাই সুবর্ণলতার মৃত্যুর পরেও প্রবোধ চিনতে পারেনি সুবর্ণকে। শুধু শুধু হাত পা ছুড়ে হাহাকার করে বুক চাপড়ে কেঁদে ভাসিয়েছে এবং লোকের কাছে হাস্যস্পদ হয়েছে। তবে যদিও মুক্তকেশী থেকে শুরু করে তাদের শ্বশুরবাড়ির অনেকেই প্রবোধকে ভেড়াকান্ত বলে মানত, তার কারণ সে নাকি বউয়ের কথায় ওঠে বসে। প্রকৃতপক্ষে প্রবোধ তাই। কামুক প্রবোধ একটা রাতও বউ ছাড়া থাকতে পারে না। জীবনে যে কদিন তাকে বউ ছাড়া থাকতে হয়েছে সেই কদিন সে কম লোক হাসায়নি। একদম বিবাহের পূর্ববর্তী কালেই যখন তার মা ছেলেকে নিজের আঁচলে বেঁধে রাখার জন্য কয়েক রাত তাকে নিজের কাছে নিয়ে শোবেন বলে ভেবেছিলেন, তখনও লোক হাসিয়েছে প্রবোধ। মাঝরাত্রিরে উঠে ঘন ঘন পাখার বাতাস খেয়ে জল খেয়ে নিজের অদ্ভুত এক জ্বালা যন্ত্রণা সে প্রকাশ করতে চেয়েছে মায়ের সম্মুখেই। নির্লজ্জ প্রবোধ, তার বিন্দুমাত্র লজ্জা হয়নি এসব করতে। অফিস পালিয়ে চিলেকোঠার ঘরে গিয়ে সুবর্ণর সঙ্গে দেখা করতে চেয়েছে প্রবোধ। এবার এগুলোকে যদি কারুর পত্নী প্রেমের নিদর্শন বলে মনে হয় তাহলে আমার আর কিছু বলার নেই। প্রকৃতপক্ষে এগুলো কামুক পুরুষের কামবাসনা চরিতার্থ করার রাস্তা মাত্র। তাই এহেন স্বামীর সঙ্গে এক বিছানায় শুতে হয়েছে সুবর্ণকে, এহেন স্বামীর কামবাসনা চরিতার্থ করতে হয়েছে, এহেন স্বামীর প্রায় গুটিয়াষ্টেক সন্তানকে নিজের গর্ভে ধারণ করে জন্মও দিতে হয়েছে তাকে। কিন্তু তার মন কোনোদিন পায়নি প্রবোধ। তার মন পড়ে থেকেছে তার বিদ্যা, বই, পত্র, পুঁথি, তার পাতার ভেতরে। সুবর্ণর মন পড়ে থেকেছে খোলা আলো হাওয়া বাতাসের মধ্যে। তার মন পড়ে থেকেছে স্বদেশী আন্দোলনের ব্রতী যে সমস্ত মানুষগুলি বিপ্লব ধর্মে দীক্ষা নিয়ে ঘরবাড়ি ত্যাগ করে বেরিয়ে পড়েছে তাদের কাছে। প্রকৃতপক্ষে সুবর্ণলতা বহির্বিশ্বে নিজেকে মেলে ধরার পক্ষপাতী। ক্ষুদ্র স্বার্থের গণ্ডিতে আবদ্ধ থাকতে সে নারাজ, কিন্তু সারা জীবন তাকে সেইভাবেই থাকতে হয়েছে এই মুক্তকেশীর বাড়ির অন্তঃপুরে। তাই খাঁচায় বদ্ধ পাখির মতো ছটপট করে মরেছে সুবর্ণলতা, আর প্রতি মুহূর্তে মুক্তি চেয়েছে। মুক্তি চাওয়ার কত পথ সে সন্ধান করেছে তার কোনো ঠিক নেই। একবার শাশুড়ির ওষুধের কৌটো থেকে আফিম চুরি করে খেয়েছে সুবর্ণলতা। হ্যাঁ, আত্মহত্যার চেষ্টাও সে করেছে বইকি, কিন্তু ঠিক কতখানি আফিম খেলে মৃত্যু আসতে পারে সেই আন্দাজটা তার ছিল না বলে তার সেই যে চেষ্টা সেটা ব্যর্থ হয়ে গেছে। গঙ্গার জলেও ডুবে মরার চেষ্টা করেছে সে, কিন্তু যেই সে একটু অতলে এগিয়ে যেতে চেয়েছে সঙ্গী সাথী কেউ না কেউ হাত ধরে আবার তাকে টেনে এনেছে। আরেকবার গলায় দড়ি দেওয়ারও উপক্রম করেছে সে তো আরেকটি ভিন্ন ঘটনা। প্রথমেই বললাম যে ছোট ননদের বিয়েতে নিজের সমস্ত গয়নাগাটি দিয়ে দিতে চেয়েছিল সুবর্ণ, কিন্তু সেই দেওয়ার পথটা কি খুব একটা সহজ হয়েছিল?
প্রবোধ মেনেছিল তার সেই আবদার, নিজের সমস্ত গয়নাগাটি কিনা দিয়ে দেবে বোনকে। এই বায়না মানা যায় না, তাই প্রবোধ শেষমেশ একটা কেলেঙ্কারি করে বসে। বোনের বিয়ের ঠিক পূর্ব মুহূর্তে গয়নার বাক্স থেকে সমস্ত গয়না সে সরিয়ে ফেলে। বিয়ের মুহূর্তে জানা যায় যে গয়নার বাক্সে একটিও গয়না নেই। সমস্ত সন্দেহ গিয়ে পড়ে সুবর্ণর ওপর, যে ওপর দিয়ে ভালো মানুষ সে যে গয়না দিতে চাইলেও শেষ পর্যন্ত মেয়ে ছেলে তো নিজের শখের গয়নাগুলো আর দিতে পারেনি ননদকে, তাই নিজেই সরিয়ে ফেলেছে কোথাও, আর চুরি যাওয়ার নামে বদনাম দিচ্ছে সকলকে। শেষ পর্যন্ত প্রবোধের মুখ থেকে সত্যি কথা বার করার জন্য সুবর্ণ গলায় দড়ি দিয়েছে। রীতিমতো মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে প্রবোধের সত্যতা সমগ্র পরিবারের সামনে প্রকাশ করে দিয়েছে সুবর্ণ, এবং নিজের গয়নাগুলি অবশেষে ননদকে পরিয়েই শ্বশুরবাড়িতে পাঠিয়েছে। প্রকৃতপক্ষে কেউ পারে অপর মানুষের জন্য এতখানি আত্মত্যাগ করতে, নিজের প্রাণ পর্যন্ত বিপর্যস্ত করে দিতে? আসলে সুবর্ণ কি পাগল? গোটা উপন্যাসে বারংবার ঘুরে ফিরে এসছে এই একটাই লাইন, পাগল পাগল, মাথা পাগল। কখনো মুক্তকেশী বলেছে, কখনো তার স্বামী প্রবোধ বলেছে, কখনো সুবর্ণ নিজেই ভেবেছে। সে কি আদৌ সুস্থ মস্তিষ্কের মানুষ? সুবর্ণর ছেলে মেয়েগুলো তো তার মতো হয়নি, তারাও তো বুঝতে পারেনি তাদের মাকে, তাই তারাও মাঝে মধ্যে ভেবেছে পাগল, তাদের মা বোধহয় বদ্ধ পাগল। পরিবারের অন্যান্য বউয়েরা কি সুন্দর সবসময় রান্নাবান্না করে, ভাড়ার ঘরের হিসেব নিয়ে থাকে, অবসর সময়ে বসে বড়ি দেয়, আর লোকের নামে নিন্দামন্দ গালমন্দ করে জীবন কাটায়। আর মাঝে মধ্যে অবসর সময়ে ছেলে মানুষের নামে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলিকে ধরে ঠ্যাঙায়। স্বামীদেরকে তারা অন্ধের মতো ভক্তি করে, তাদের জীবনে যেন অন্য কিছু নেই। কিন্তু সুবর্ণর আছে, অনেক কিছু ভাববার আছে তার। দেশের কথা দশের কথা ভাববার আছে, ছোট কথা নিচু কথা নিয়ে পরিমাপ করবার আছে, সংকীর্ণ মনস্ক মানুষদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করবার আছে। এত সব জ্ঞান বুদ্ধি সুবর্ণ পায় কোথা থেকে? অবাক হয়ে যায় তার পরিবারের সকলে। তারা যে এরকম মেয়ে মানুষ আগে কোনোদিন দেখেনি, তাই তারা তাকে ভয় পায়, ভক্তিও করে হয়তোবা। তাই তো আমরা দেখি যে একটু একটু করে সুবর্ণ নিজের আকাঙ্ক্ষিত অনেক কিছুই আদায় করে নেয় প্রবোধের মতন একটি নির্বুদ্ধি বা বলা ভালো একদমই অকর্মণ্য স্বামীর কাছ থেকে। আমরা দেখি ধীরে ধীরে প্রবোধের অর্থনৈতিক উন্নতি হয়, এবং সেই অর্থনৈতিক উন্নতির সোপান বেয়ে সুবর্ণরও একটু একটু করে উন্নয়ন হয় তার গৃহ সমাজের মধ্যিখানে। সুবর্ণ ধীরে ধীরে একদম 9 বছরের ছোট্ট বালিকা থেকে ভর যুবতীতে পরিণত হয়। তারপর সেখান থেকে ধীরে ধীরে তার বয়স বিগত হতে থাকে, সে আস্তে আস্তে বয়সের দিকে পরিণতি প্রাপ্ত হতে থাকে, এবং যত আস্তে আস্তে সে ম্যাচিউরিটির দিকে এগোয় তার ভাবনা চিন্তার জগৎ বিকশিত হয় অন্য অন্য নানান রকম বিষয়কে কেন্দ্র করে। এক সময় একটি দক্ষিণের বারান্দা আবদার করেছিল সুবর্ণ তার স্বামীর কাছ থেকে, কিন্তু তার স্বামী প্রতিদিনই তাকে ভাওতা দিয়ে গেছে দক্ষিণের বারান্দা তৈরি হচ্ছে, যে বাড়ি তৈরি হচ্ছে সেখানে গেলেই সুবর্ণ দেখতে পাবে অপূর্ব সুন্দর বারান্দাওয়ালা একটি আলো হাওয়া বাতাসপূর্ণ ঘরকে। কিন্তু বাস্তবে তা হয় না। সুবর্ণ যখন সেই বাড়িতে গৃহপ্রবেশের দিন যায় তখন দেখতে পায় তাকে আগাগোড়া মিথ্যে বলে ঠকিয়েছে প্রবোধ। সেই বাড়িতে কোনো দক্ষিণের বারান্দা রাখার বন্দোবস্ত করা হয়নি। গলির ভেতরে পুরোপুরি দমবন্ধকর একটি বাড়ি তৈরি করা হয়েছে, যেখানে নামমাত্র রয়েছে কয়েকটি জানলা। রাগের মাথায় সুবর্ণ সিদ্ধান্ত নেয় বাড়ির সব থেকে উঁচা ঘরটা সে নিজের জন্য বেছে নেবে, যে ঘরে আলো হাওয়া বাতাস কিচ্ছু প্রবেশ করে না। রাগের চোটে প্রবোধ আবার সুবর্ণকে তার চরিত্র তুলে গাল দেয়। বারান্দা? মেয়ে মানুষেরা তো বারান্দার শখ কিসের? নিশ্চয়ই চরিত্র খারাপ, বারান্দায় দাঁড়িয়ে পরপুরুষদের মুখ দেখবে এবং পরপুরুষদেরকে দেখাবে নিজেকে, এই তো বাসনা। প্রকৃতপক্ষে সূর্যের আলোর বাতাসের মর্যাদা যারা বোঝে না তাদের কাছে বারান্দা মানে চরিত্রহীনতার একটি নিদর্শন বই কি। তাই প্রবোধ খুব নোংরা ইঙ্গিতে সুবর্ণকে বলে যে হ্যাঁ হ্যাঁ, এখন সন্ধেবেলায় বারান্দায় ঠেসান দিয়ে দাঁড়ানোটাই বাকি আছে তোমার। অর্থাৎ নোংরা ইঙ্গিত করে প্রবোধ বোঝাতে চায় সুবর্ণর চরিত্র খারাপ, সে চরিত্রহীনা পতিতা নারীদের মধ্যে পড়ে। সুবর্ণ কিচ্ছু বলে না, চুপচাপ মুখ বুজে মেনে নেয়। শুধু তার জ্বলন্ত দৃষ্টি দিয়ে অগ্নিবর্ষণ হয়। একদিন ঠিক একটি বারান্দাওয়ালা বাড়ি সে করবেই, প্রতিজ্ঞাবদ্ধ হয় সুবর্ণ। কিন্তু কি করে করবে সুবর্ণ বারান্দাওয়ালা বাড়ি? সুবর্ণ কি চাকরি করে? সুবর্ণ ছেলে ভানু কানু কবে বড় হবে, হয়ে মাকে তার মনের মতন বাড়ি করে দেবে তারা, এই আশায় আছে সুবর্ণ। এ তো নিতান্ত পাগলেরই আশা। কিন্তু সেই অসাধ্য সাধনও একদিন করে ফেলে সুবর্ণ। এই বাড়ি থেকে সরে গিয়ে নতুন বাড়ি বানায় সে আর প্রবোধ। হ্যাঁ, প্রবোধই তাকে বারান্দাওয়ালা বাড়ি একটা বানিয়ে দেয় শেষ পর্যন্ত। তার কারণ ততদিনে সুবর্ণ বিগত যৌবনা হয়েছে, প্রায় 8-8টি সন্তান জন্ম দিয়ে তার দেহের বাঁধুনি গেছে ভেঙে, মাথার চুলে একটু একটু করে পাক ধরেছে। এবার বোধহয় প্রবোধের মনের সন্দেহ বাতিকতা একটু হলেও লুপ্ত হয়। এবার বোধহয় একটা বারান্দাওয়ালা বাড়ি বউকে করে দেওয়াই যায়। তাই শেষ পর্যন্ত জীবনের প্রান্ত লগ্নে এসে সুবর্ণর কপালে জুটেছিল একটা দক্ষিণের বারান্দা। এই দক্ষিণের বারান্দাতেই সে ফেলেছিল তার শেষ নিঃশ্বাস।
সমগ্র উপন্যাসটি ফ্ল্যাশব্যাক পদ্ধতিতে তৈরি। প্রথমে বর্তমানের কথা, তারপর আবার অতীত, আবার চলে আসছে বর্তমান, আবার অতীত, এভাবে অতীত বর্তমানের মেলবন্ধনে গোটা উপন্যাসটা লেখা হয়েছে। তাই আমার বক্তব্যতেও তোমরা পাচ্ছ সেই রকমই অতীত এবং বর্তমানের মেলবন্ধন। আসলে সুবর্ণলতা উপন্যাসটি যেন সুবর্ণলতার মনের কথা, যা বিক্ষিপ্তভাবে তার মন থেকে বেরিয়ে এসেছে, যখন তার যা মনে হয়েছে, যা মনে পড়েছে, তাই যেন সে এলোমেলোভাবে লিখে গেছে পাতার পর পাতা জুড়ে। প্রকৃতপক্ষে সুবর্ণলতা লেখিকাও বটে। তার চরিত্রের এই গুণটি শেষ পর্যন্ত না বললে তার চরিত্রটা বোঝাই অসম্পূর্ণ থেকে যাবে। সুবর্ণলতা শুধু বইপত্র পড়েই ক্ষান্ত দেয়নি, সে খাতার পর খাতা লিখে গেছে নিজের মনের কথা। সে গদ্য লিখেছে, সে পদ্য লিখেছে। এই প্রসঙ্গে আবার মনে পড়ে যায় তার মা সত্যবতীর কথা। বহু বছর পূর্বে সেই মেয়েটিও তো নিজে হাতে গদ্য পদ্য লিখে তাক ধরিয়ে দিয়েছিল তার মা ভুবনেশ্বরী সহ আরও বাড়ির 5 জনকে। মেয়ে মানুষ আবার লিখতে পারে, আবার কোনো কিছু দেখে টোকা নয়, নিজের মন থেকে নিজের ভাবনায় নিজের ভাষায় লেখা, এও কি সম্ভব? হ্যাঁ, অসম্ভবকে সম্ভব করতেই পৃথিবীতে আসে কিছু কিছু নারী। সুবর্ণলতা এবং সত্যবতী তাদের মধ্যেই অন্যতম। মায়ের সেই গুণ পেয়েছে সুবর্ণ, তাই সুবর্ণ লিখতে পারে, সাহিত্য লিখতে পারে সুবর্ণ। পাতার পর পাতা জুড়ে সে নিজের মনের কথা লিখেছে, লিখেছে নিজের স্মৃতিকথা। কিন্তু সেই নিয়েও কি কম অসম্মান পোহাতে হয়েছে তাকে? জীবনের একদম প্রান্ত লগ্নে পৌঁছে যখন সুবর্ণ তার ছেলে ভানু কানুকে বিয়ে দিয়ে দিয়েছে, তার 2টো মেয়ে চাপা চন্দনারও বিয়ে হয়ে গেছে ততদিনে, তার ছোট মেয়ে পারুলও প্রায় বিয়ে হব হব করছে এবং বকুল স্কুলে পড়ছে, সেই পর্যায়ে পাকাপোক্ত গৃহিণী সুবর্ণলতা, যে কিনা এখন তার নিজের গোলাপি রঙা দক্ষিণের বারান্দাওয়ালা বাড়িতে বসবাস করে তার নিজের পরিবার নিয়ে, যে কিনা এখন মুক্তকেশীর হাতের তলায় নেই, সেই সুবর্ণলতা তারও পেছন ছাড়েনি অপমান অসম্মান। সে চেয়েছিল নিজের স্মৃতিকথা বই আকারে ছাপতে। অবলম্বন হয়েছিলেন তার ভাসুর ঠাকুর জগন্নাথ। জগন্নাথ মানুষটি খুবই ভালো। তিনি প্রকৃতপক্ষে নারীদের জীবন যন্ত্রণা বোঝেন, সমর্থন করেন তিনি নারীদের দুঃখ কষ্টময় জীবনকে। একমাত্র বিধবা মায়ের সঙ্গে বাস করেন বলে মাঝে মধ্যে মায়ের অসুখে বিসুখে নিজের হাতে রান্নাও করে নেন তিনি। প্রকৃতপক্ষে একজন মানুষের পরিপূর্ণ যা যা গুণ থাকা দরকার জগন্নাথবাবুর সেই সবই ছিল। তাই এই বড় ভাসুর জগন্নাথকে আশ্রয় করেই সুবর্ণলতা চেয়েছিল তার স্বপ্নের মুকুল পত্রে পুষ্পে পরিণত হোক। তাই তার কাছে গিয়ে নিজের পাণ্ডুলিপিটা দিয়ে বলেছিল যে এটা যেন তার ছাপাখানা থেকে তিনি ছাপিয়ে দেন। জগন্নাথও ছাপিয়ে দিয়েছিলেন বইটি, তার কোনো দোষ ছিল না এতে, কিন্তু সমস্যা বাঁধল অন্য জায়গায়। জগন্নাথবাবু যে ছাপাখানাটি স্থাপন করেছিলেন সেই ছাপাখানায় অক্ষরের নিটোল ছাঁদের অভাব ছিল, অভাব ছিল ভালো প্রুফ রিডারের। একটি বই ছাপাবার জন্য যে কত রকম প্রক্রিয়া বা প্রসেসের দরকার হয় সেগুলো জানতেন না জগন্নাথ। তিনি একটি ছাপাখানা তৈরি করে বই ছাপাতেই ব্যস্ত ছিলেন, যেখানে তিনি সাধারণত ছাপতেন বর্ণপরিচয়। তো বর্ণপরিচয় ছাপা আর একজন মানুষের আত্মকথা ছাপা যে এক নয় সেটা বোঝেননি তিনি। তাই বর্ণপরিচয় ছাপার ওই ব্লকেই কোনো রকম কাঁচা পাকা অক্ষরে তিনি সুবর্ণলতা স্মৃতিকথা ছেপে দিয়েছিলেন প্রায় 500 কপি মতো। কিন্তু সেই 500 কপি বই যখন সুবর্ণলতার হাতে এসে পৌঁছলো এবং তার ছেলে স্বামী সকলের হাতে হাতে ঘুরতে লাগলো, তখন সেটা হয়ে দাঁড়ালো হাসির খোরাক। তার কারণ ছাপার ভুলের কারণে বা প্রুফ রিডিং সমস্যার কারণে সেই অক্ষরগুলো হয়ে দাঁড়িয়েছে একজন মূর্খ মেয়ে মানুষের লেখা ভুলভাল অক্ষর। আদৌ সুবর্ণ এসব লেখেনি, আদৌ সুবর্ণ এতখানি মহামূর্খ নয় যে তার লেখাতে থাকবে এত অসংলগ্নতা, এত ভুল। তাই নিজের দোষ না থাকা সত্ত্বেও সুবর্ণর লেখা নিয়ে হাসাহাসি করলো সবাই, তার নিজের ছেলেরা, তার নিজের বৌমারা, তার নিজের স্বামী। এই কি প্রাপ্য ছিল সুবর্ণর মতন একজন মহীয়সী নারীর? জ্বালায় যন্ত্রণায় অপমানে ক্ষতবিক্ষত হয়ে সুবর্ণ প্রত্যেকটি বইকে নিয়ে আগুনে পুড়িয়ে দিয়েছিল সেদিন। আর শুধু সেই ছাপা বইগুলিকে সে পোড়ায়নি, তার সঙ্গে পুড়িয়েছিল তার দীর্ঘদিনের জমিয়ে রাখা সমস্ত পাণ্ডুলিপি। হ্যাঁ, সুবর্ণ সাহিত্য লিখত, প্রচুর প্রচুর পাণ্ডুলিপি জমে উঠেছিল এতদিনে তার, যেগুলিকে সে ছাপিয়ে বই আকারে বের করবে বলে ভেবেছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই ভাবনাতেও ভগবান বাঁধ সাধলেন। প্রকৃতপক্ষে সুবর্ণর কপালটাই খারাপ, তাই শেষ পর্যন্ত তার জীবনের এই শেষ ইচ্ছাটাও পরিপূর্ণ হলো না। এছাড়া আরেকটা ইচ্ছাও ছিল সুবর্ণর মনে, দীর্ঘকাল ধরে লালিত। সে বহির্বিশ্বটাকে একটু দেখতে চেয়েছিল। তীর্থে যাওয়ার সূত্রে হলেও সে সমুদ্র দেখতে চেয়েছিল, বদ্রিকাশ্রমে যাওয়ার সূত্রে হলেও সে হিমালয় পর্বতমালা দেখতে চেয়েছিল। এইটুকুনি তো মাত্র আস্বাদ, এইটুকুনি মাত্র শখ। যার স্বামীর কিনা প্রচুর পয়সা, অর্থনৈতিক কোনো অভাব নেই, তার স্বামী কি পারতো না তার স্ত্রীকে সমুদ্র দেখিয়ে আনতে বা পাহাড় দেখিয়ে আনতে? কিন্তু না,
প্রবোধ সেই সাথে সবসময় জলই ঢেলে গেছে চিরকাল। তাই শেষ পর্যন্ত জয়া দিদিদের সাথে বদ্রিকাশ্রমে যাওয়ার প্রস্তাব পুরোপুরি পাকাপোক্ত হয়ে যাওয়ার পরেও যাত্রার পূর্ব মুহূর্তে সুবর্ণকে ফিরে আসতে হয়েছিল নিজের বাড়িতে। কারণটা অবশ্যই প্রবোধ ক্যাস্টর অয়েল খেয়ে কলেরার মতন একটি রোগের নামে মিথ্যা অজুহাত দিয়ে সুবর্ণ যাওয়া আটকে ছিল সেবার। নিজে মরবে তাও ভালো, বউকে উন্মুক্ত আলো হাওয়া বাতাস খেতে সে দেবে না। এহেন প্রবোধ আবার সুবর্ণর মৃত্যুকালে দাবি করেছে সে খুব ভালোবাসে সুবর্ণকে। ভালোবাসা এই শব্দটার প্রকৃত অর্থ কি তাই জানে না নির্বোধ প্রবোধ। শেষ পর্যন্ত মৃত্যুর মধ্যে দিয়ে মুক্তি পেয়েছে সুবর্ণ। আলোচনার পূর্বেই বলেছি যে সুবর্ণ 2-3 বার চেষ্টা করেছিল আত্মহত্যা করার, ব্যর্থ হয়েছে, ভগবান নেননি তাকে। শেষ পর্যন্ত ভগবান তাকে নিয়েছেন একটি নিজের ইচ্ছাকৃত বাঁধানো অসুখের হাত ধরে। সুবর্ণ ধীরে ধীরে বুঝতে পারছিল তার শরীর ভেঙে আসছে নিজেরই অযত্নের ফলে। সুবর্ণ ভালো করে খাবার খায় না, সুবর্ণ নিজের যত্ন করে না, সুবর্ণ ছেলে বউদের কোনো রকম কোনো সেবা যত্ন গ্রহণ করে না। তাই ধীরে ধীরে ক্ষয় রোগ ধরল তাকে, ঘুষঘুষে জ্বর, সঙ্গে কাশি। ধীরে ধীরে মৃত্যু মুখে এগিয়ে গেল সুবর্ণ। কোনো ওষুধ না খেয়ে, কোনো রকম সেবা করবার সুযোগ কাউকে না দিয়ে একদিন তার জীবনের যে দীপশিখা সেটা নিভে গেল। শেষ হলো একটি উজ্জ্বল অধ্যায়। তার আগে অবশ্য তার সাক্ষাৎ হয়েছিল তার বাবার সঙ্গে, যে বাবা তার জীবনটাকে বরবাদ করে দেওয়ার পথের প্রধান কাণ্ডারি। এবং সেই দেখা হওয়ার সঙ্গে সে পেয়েছিল তার জীবনে বেঁচে থাকার আরেকটি পাথেয়, তার মায়ের তাকে দেওয়া শেষ চিঠি। হ্যাঁ, সত্যবতীর চিঠি শেষ পর্যন্ত পেয়েছিল সুবর্ণ। এবং সেই চিঠিতে লেখা ছিল সত্যবতীর মৃত্যুর পরেই যেন সেই চিঠিটা সুবর্ণকে দেওয়া হয়। চিঠিতে আর কিছু লেখা ছিল না, শুধু একজন মা তার মেয়ের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি নিজের মেয়ের জন্য কিছু করতে পারেননি বলে। তিনি আরও বলেছেন তার বদলে কাশীতে থেকে শত শত সুবর্ণর জন্য তিনি কাজ করে চলেছেন। তিনি একটি মেয়েদের স্কুল খুলেছেন, তিনি সেখানে মেয়েদেরকে পড়ান। কারণ বিদ্যা শিক্ষা না লাভ করলে মেয়েরা কোনোদিন এই অন্ধকার গহ্বর থেকে বেরিয়ে আসতে পারবে না। যে দেশে নারী মুক্তি নেই, যে দেশে নারী স্বাধীনতা নেই, সে দেশ কখনোই উন্নতির মুখ দেখতে পারে না। মায়ের চিঠি পেয়ে আকুল হয়ে কেঁদেছে সুবর্ণ। তার মা চিঠির স্থানে স্থানে নিজের একটা সন্দেহের কথাও রেখে গেছেন। আমার এই চিঠির অর্থ তুমি বুঝতে পারবে কিনা আমি জানি না, কারণ মাত্র 9 বছর বয়সে বিবাহের পর তোমার বিদ্যা শিক্ষা কতদূর অগ্রসর হয়েছে তাও আমি জানি না, তোমাকে এখন কেমন দেখতে হয়েছে তাও আমি জানি না। আমার চোখে শুধু ভেসে রয়েছে সেই ফ্রক পরা ছোট্ট সুবর্ণ, যে স্লেট আর বই হাতে করে বেথুন স্কুলে পড়তে যেত, যার জন্য অপেক্ষা করতো বাড়িতে দাঁড়িয়ে তার মা সত্যবতী। ওই ছোট্ট সুবর্ণকে নিজের চোখের মধ্যে নিয়ে, নিজের মনের মধ্যে নিয়ে সত্যবতী নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কাশীতে, স্বজন পরিজনহীনভাবে। তিনি চাননি তার পরিবারের কেউ কোনোদিন তার মুখ দেখুক। পরিবার সংসারের প্রতি সমস্ত মোহমায়া ত্যাগ করে গেছিলেন তিনি সেদিনই, যেদিন সুবর্ণকে ওইভাবে অকালে বিদায় জানিয়েছিল তার বাবা। এইভাবে শেষ হলো সত্যবতীর অধ্যায়। সুবর্ণর অধ্যায়ও শেষ হলো তার সঙ্গে, মৃত্যুর মধ্যে দিয়ে। কিন্তু এত কষ্টে কাটা পথ, এখানেই কি তার গতিমুখ বন্ধ হয়ে যাবে? বন্ধ হলো না সেই গতিমুখ। সুবর্ণর কেটে যাওয়া পথে এগিয়ে চলল তার মেয়ে বকুল, নতুন সংকল্প নিয়ে। মায়ের এই সমস্ত লেখা যেগুলো অপ্রকাশিত রয়ে গেল, মায়ের অপ্রকাশিত বাসনা সে প্রকাশ করবে। এই যে একটা স্পিরিট, এই যে একটা আকাঙ্ক্ষা, সেটা দিয়ে শেষ হয়েছে সুবর্ণলতা উপন্যাস। মায়ের কেটে যাওয়া পথে হেঁটে চলেছে দৃপ্ত বকুল, কারুর দিকে না তাকিয়ে। মনে তার দৃঢ় সংকল্প, আমার মায়ের কথা আমি জানাবো সকলকে, প্রকাশ করব সকলের কাছে। এখানেই সুবর্ণলতা উপন্যাসের পরিসমাপ্তি। জানি এইটুকু পরিসরে উপন্যাসটার কিছুই হয়তো বলে উঠতে পারলাম না। অসম্ভব সুন্দর উপন্যাস, অসংখ্য ঘটনা, আমারও মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা বলবো, কিন্তু সম্ভব নয় স্বল্প পরিসরে সবটা সেইভাবে ব্যক্ত করা। তবুও যতটুকু বললাম ততটুকুই যদি কোনো দর্শককে, কোনো শ্রোতাকে স্পর্শ করেন নিবিড়ভাবে, কোনো নারীর চোখে যদি ভেসে আসে দুবিন্দু জল নারীদের জন্য, নারীদের মুক্তির জন্য, তাদের সংগ্রামের জন্য, তাহলে আমি মনে করবো আমার এই উপস্থাপনা সফল হয়েছে। কেমন লাগলো আজকের উপস্থাপনা অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, এবং অবশ্যই যুক্ত থাকো বাণীপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে এইরকম সাহিত্য গুণসম্মত আরও অনেক অনেক আলোচনা পাওয়ার জন্য। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। ধন্যবাদ।